একজন সিঙ্গেল মাদার তার ২ সন্তানকে নিয়ে আর একটি লন্ড্রির দোকান নিয়ে ভালোই জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ করেই একদিন সেই লন্ড্রির দোকানে আগুন লেগে যায়। সেই মহিলা পাগল হয়ে যায় কি করবে? এরপরে নতুন করে সেই লন্ড্রির দোকান খোলার জন্য সে ব্যাংক থেকে লোনের আবেদন করে। আর এরপরেই সেই মহিলা ভয়ংকর এক প্রতারণার শিকার হয়, যা তাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। আর একটা সময় সেই মহিলার কাছ থেকে তার বাচ্চাদেরও ছিনিয়ে নেওয়া হয় চাইল্ড লয়ের অজুহাত দেখিয়ে। শেষ পর্যন্ত সেই মহিলা ঘুরে দাঁড়িয়েছিল, তার সাথে হওয়া প্রতারণার বদলা নিয়েছিল। তাই কোনো সাধারণ মহিলাকেই দুর্বল ভাবা উচিত নয়। তা আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি সিটিজেন অফ এ কাইন্ড। তো হাইগেস মুভি চ্যানেল ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ডেমিকে দেখানো হয়, যে সিঙ্গেল মাদার। তার ২ বাচ্চাকে নিয়ে আর একটি লন্ড্রির দোকান নিয়ে সে ভালোই আছে। কিন্তু হঠাৎ করেই তার এই ভালো থাকা জীবনে ঝড় চলে আসে, কারণ তার লন্ড্রির দোকানে আগুন লেগে যায় আর সেটা পুড়ে ছারখার হয়ে যায়। ডেমি চিন্তায় পড়ে যায় কি করবে। আর এরপরেই সে ব্যাংকে ধর্ণা দিতে থাকে, লোনের জন্য আবেদন করে। কিন্তু সব ব্যাংক থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। নতুন দোকান শুরু করার জন্য যে করেই হোক ডেমির টাকা চাই। অন্যদিকে আগের দোকানের ইন্স্যুরেন্সও করা ছিল না, তাই ব্যাংক লোনই তার একমাত্র ভরসা। এরপরে হঠাৎ করে একদিন ব্যাংক ম্যানেজার ডেমিকে কল করে এবং তার ব্যাংক লোন অ্যাপ্রুভ করে ফেলে। ডেমি এটা শুনে অবাক হয়ে যায়, কারণ যে ব্যাংক তার ব্যাংক লোন রিজেক্ট করে দিয়েছিল তারাই আবার আজকে অ্যাপ্রুভ করলো। কিন্তু ডেমি পরক্ষণেই সেই চিন্তা বাদ দিয়ে দেয়, কারণ তার এখন টাকা লাগবে, সেটা যে করেই হোক না কেন। আর এই জন্য সেই ব্যাংক লোন নিতে সে রাজি হয়ে যায়। সেই ব্যাংক ম্যানেজার সুনীল তাকে বলে তার $80,000 ব্যাংক লোন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু প্রসেসিং ফিটা তাকেই দিতে হবে। ডেমিও তার কাছে টাকা না থাকা সত্ত্বেও তার সর্বশেষ সম্বল জুগিয়ে সেই টাকাটা সেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যেটা সেই ব্যাংক ম্যানেজার সুনীল তাকে বলেছিল। টাকা দেওয়ার কয়েকদিন পরেও যখন সেই ব্যাংক ম্যানেজার সুনীলের আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, তখন ডেমি সে ব্যাংকে চলে আসে যোগাযোগ করার জন্য। আর সেখানে আসার পরে সে হতবাক হয়ে যায়, কারণ সেই ব্যাংকে সুনীল নামের ওই ধরনের কোনো ম্যানেজারই ছিল না। আর ব্যাংকও এইভাবে কখনো গ্রাহকের কাছ থেকে টাকা চায় না। ডেমির বুঝতে বাকি থাকে না, তার সাথে প্রতারণা করা হয়েছে। দোকানটাও গেল, নিজের শেষ সম্বলটাও গেল। সবকিছু হারিয়ে একেবারেই ভেঙে পড়ে ডেমি। বিপর্যস্ত মানুষের সুযোগ নেওয়াটাই হচ্ছে এই স্ক্যামারদের মূল উদ্দেশ্য। ডেমি এটা বুঝতে পারে। ডেমি শুধু নিজের ভাগ্যকেই গালি দিতে থাকে। আর এরপরই সে চলে আসে পুলিশ স্টেশনের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এবং সেটার বিরুদ্ধে একটা কেস লেখায়। পুলিশ অফিসার বেনি দেখতে পায় ধীরে ধীরে ডেমির কাছ থেকে $32,000 নেওয়া হয়েছে। বেনি বলতে থাকে, আপনার কাছ থেকে ধীরে ধীরে এতগুলো টাকা চেয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে আপনার একবারও সন্দেহ হয়নি? আপনি একবারও ব্যাংকে এসে যোগাযোগ করেননি? তোমার তো বোঝা উচিত ছিল যে ওরা তোমাকে ঠকাচ্ছে। আর এত সহজ সরল হয়েও লাভ নেই, যেখানে নিজের জীবনটাকেই হারিয়ে ফেলতে হয়। ডেমি বলে, যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষের মাথা কাজ করে না। এখন আমি শোক পালন করার মতো মুডে নেই। তুমি এখন বলো যে আমি আমার টাকা কিভাবে এবং কবে ফিরে পাবো। পুলিশ অফিসার বেনি বলে, সেটা তো বলতে পারবো না, আমি শুধু কেসটা ইনভেস্টিগেশন করতে পারবো। আসলে বেনি আগে থেকে আসা ফ্রড কেসগুলো নিয়ে এমনিতেই পেরেশানের মধ্যে ছিল। ডেমি তার 2 বাচ্চাকে নিয়ে লন্ড্রিতেই থাকত, কিন্তু দোকানটা পড়ে যাওয়ায় সে তার 2 বাচ্চাকে ডে কেয়ারে দেয়। কিন্তু সেখানকার টিচার ডেমিকে বলে, আপনি আপনার বাচ্চাগুলোকে এখানে ফ্রিতে রাখতে পারবেন না। অন্যান্য গার্ডিয়ানরা কমপ্লেন করেছে, যার ফলে ডেমি বাধ্য হয়ে তার বাচ্চা দুটোকে আবারও তার সাথে নিয়ে তার ওয়ার্ক প্লেসে রাখতে শুরু করে। ডেমি লন্ড্রির দোকানে আগুন লাগার পরে সে বড় একটা লন্ড্রি কোম্পানিতে চাকরি নিয়েছিল। আর ডেমির ভাগ্য ভালো ছিল, তার কলিগরা ভালো ছিল, যারা কাজের পাশাপাশি ডেমির 2 বাচ্চাটিকে খেয়াল রাখত, যাদের মধ্যে একজন ছিল চুনমিন, আরেকজন ছিল উজিন। এরপরে চায়নার কুইন্ডাও শহরকে দেখানো হয়। সেখানকারই একটি নকল কল সেন্টার থেকে মানুষদের কল করে এভাবে ঠকানো হতো। আর এই কল সেন্টার শুধু কল করেই মানুষদের সাথে প্রতারণা করে এমন নয়, অন্য দেশ থেকে মানুষদের চাকরির লোভে ছেলেমেয়েদের এখানে নিয়ে আসে এবং সেই ছেলেদের আটকে রাখে, টর্চার করে এবং তাদের পরিবারকে কল করা হয়। আর সেই ছেলেগুলোর মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। সেই সব পরিবারও বাধ্য হয়ে নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য এই কল কোম্পানিগুলোকে টাকা দেয়। এছাড়া সেই সব ছেলেগুলোকে দিয়েই সেই কল সেন্টারেই কাজ করানো হয়, না হলে তাদের পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেই সব ছেলেগুলোর মধ্যে যারা কম্পিউটারে এক্সপার্ট, তাদেরকে কম্পিউটারে কাজ দেওয়া হয়।
কম্পিউটার থেকে তারা প্রথমে ব্যাংকের ডেটাবেসে হ্যাক করে আর সেখান থেকে গ্রাহকদের ডেটা চুরি করে। আর সেই ডেটার থেকে তারা জানতে পারে কার কি অবস্থা। সেখানে তাদের বিপর্যয়ের সুযোগ বুঝে তারা তাদেরকে কল করে এবং কল করে তাদেরকে সিস্টেমেটিক্যালি এবং ইমোশনালি ব্ল্যাকমেল করে। আর এভাবেই চলতো এই প্রতারণার ফাঁদ। আর সাধারণ মানুষরা বুঝতেই পারত না যে তাদের ঠকানো হয়েছে। আর এই কল সেন্টারেই কাজ করত সুনীল। যদিও মানুষকে এভাবে ঠকানোটা সুনীলের ভালো লাগতো না, কিন্তু সুনীলের হাতে কিছুই ছিল না। কারণ যারা ঠিকঠাকভাবে কাজ করত না তাদেরকে প্রচণ্ড মারধর করা হতো। একবার সুনীল সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে পালাতে যেয়ে অন্য রুমে সে একটা ভিউ দেখতে পায়, যেখানে দুইজন ছেলেকে প্রচণ্ড মারধর করা হচ্ছে, কারণ তারা পালানোর চেষ্টা করছিল। সেই ছেলে দুজনের মধ্যে একজনকে সেই লোকগুলো ছেলেটির বোনের নোংরা ছবি দেখায় আর বলে সে যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে, সব জায়গায় ভাইরাল করে দেওয়া হবে, তার বোন আর কখনো সমাজে মুখ দেখাতে পারবে না। এতে সেই ছেলেরা রেগে গিয়ে তাদের গালি দিতে শুরু করে। আর তখনই সেই কল সেন্টারের বিগ বস ছিল, সে প্রচণ্ড রেগে যায় আর লাঠি দিয়ে পিটিয়ে সেই ছেলেটাকে সেখানেই মেরে ফেলে আর পাশে থাকা অন্য ছেলেটির পা ভেঙে দেয়। এই সব কিছু দেখার পরে সুনীল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার রুমে ফিরে আসে। সে ভাবতে থাকে যে এখান থেকে তাকে পালাতে হলে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। এদিকে পুলিশ অফিসার বেনি একদিন কল করে ডেমিকে আর বলে সে যে ফ্রড অ্যাকাউন্টের টাকাগুলো ট্রান্সফার করেছে সেটা ওভারসিজের একটা ফেক অ্যাকাউন্ট, সেটা ডেমির কাছ থেকে টাকা নেওয়ার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। ওভারসিজ মানে হচ্ছে অন্য দেশের অ্যাকাউন্ট। বেনি বলে এই ধরনের অ্যাকাউন্ট ট্র্যাক করা সম্ভব নয় আর স্ক্যামারকেও ধরাও পসিবল নয়। তাই বেনি তাকে পরামর্শ দেয় এটাকে একটা জীবনের শিক্ষা ভেবে এখানে ভুলে যেতে। পুলিশ অফিসার বেনির কথা শুনে ডিমি একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ সে পুলিশের ভরসায় এতদিন বসেছিল। বেনির কথা শোনার পরে সে আবারও বেনির সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় তাকে সুনীল কল করে। সুনীলের ভয়েসটা শুনতেই ডেমি চিনতে পেরে যায় এবং তাকে গালিগালাজ করতে থাকে। ডেমি বলতে থাকে আমি অনেক কষ্টে কিছু মাস্তানদের কাছ থেকে টাকা ধার নিয়ে তারপরে তোমাকে দিয়েছিলাম, আর তুমি আমাকেই ঠকালে। সুনীল বলতে থাকে যা হয়েছে হতে দাও, আমি তোমার ইনফর্মার হতে রাজি। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। ডেমি প্রথমে কিছুই বুঝতে পারে না। সে বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ। ডেমি ভাবে হয়তো সুনীল তাকে আবারও ইমোশনালি ব্ল্যাকমেল করে আবারও তাকে ফাঁসাতে চাচ্ছে। সুনীল বলতে থাকে আমি নিজেই এখানে ফেঁসে রয়েছি, আমি পুলিশকে কল করতে পারছি না, কিন্তু তুমি কল করতে পারবে। ডেমি বলতে থাকে এই কাজের জন্য তুমি আমাকেই কেন বেছে নিলে। সুনীল বলতে থাকে তুমি আমার এমন একজন ক্লায়েন্ট যে খুব ফাস্ট কাজ করো, চিন্তা করে সময় নষ্ট করো না। তুমি আমার একমাত্র ক্লায়েন্ট যে দুদিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করতে পেরেছ। তোমাকে আমি এই কালো ধান্দার সব ইনফরমেশন দেব, তুমি সেগুলো পুলিশকে দেবে আর পুলিশের মাধ্যমে আমাকে এখান থেকে উদ্ধার করবে। এতে করে তুমি তোমার টাকা পেয়ে যাবে আর আমি আমার স্বাধীনতা। সুনীল ফোন রাখার সাথে সাথে ডেমি কল করে পুলিশ অফিসার বেনিকে, কিন্তু বেনি তার ফোনটাই ধরছিল না। এর কিছুক্ষণ পরে সুনীল আবারও ডেমিকে কল করে আর ইংলিশে কয়েকটা ওয়ার্ড লিখতে বলে তাকে। এরপরেই ডেমি চলে আসে থানায়, কিন্তু সেখানে আসার পরে দেখতে পায় বেনি অন্য একটা ফ্রড কেস নিয়ে অনেক ব্যস্ত ছিল। তারপর ডেমি বেনিকে বলে সেই সুনীল কল সেন্টার থেকে আমাকে কল করেছিল আর আমাকে সেই কল সেন্টারের ঠিকানা দিয়েছে। সে ইংলিশে কিছু ওয়ার্ড আমাকে দিয়েছিল, সেগুলো কোরিয়ান কিবোর্ডে টাইপ করতেই একটা ঠিকানা বের হয়ে যায়, সেটা সেই কল সেন্টারের, আর যেটা চায়নার কুইন্ডন শহরে রয়েছে। পুলিশ অফিসার বেনি বলে যে তোমাকে ঠকিয়েছে সে আবারও তোমাকে কল করবে এবং নিজের ঠিকানা দেবে। কেন এভাবে সে নিজে কেন ফাঁসতে চাইবে? এছাড়াও এই কেসটা এখন বন্ধ হয়ে গেছে, তাই এই কেস নিয়ে সে আর ইনভেস্টিগেশন করবে না। ডেমি চাইছিল বেনি অন্তত এই ইনফরমেশনটা নিয়ে জাজ করুক। বেনি বলে এমনিতেই তার ঘাড়ের ওপরে অনেক বড় একটা স্ক্যামের কেস রয়েছে, সেই ছোট স্ক্যামে সময় নষ্ট করতে চায় না। এরপরে ডিমি নিজেই সেই কল সেন্টারের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে। এরপরে সে ভাবে এই কল সেন্টার থেকে হয়তোবা আরও অনেক মানুষকে প্রতারণা করা হয়েছে, আর এই জন্য সে পোস্টার দিয়ে এই ধরনের মানুষকে একত্রিত করার চেষ্টা করে। ঠিক তখনই সে দেখতে পায় একটা সোশ্যাল ওয়ার্কার এজেন্সি সেই স্ক্যামারকে ধরিয়ে দেওয়ার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করেছে। ডেমি সেই সব ভিকটিমদের সাথে দেখা করে আর জানতে পারে অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছে। কেউ এই প্রতারণার শিকার হয়ে শেষ বয়সে পেনশনের টাকা হারিয়েছে, কেউ বা এডুকেশন ফি হারিয়েছে, কেউ বা নিজের সব সেভিংস হারিয়েছে।
এছাড়া ডেমি দেখতে পায় এই স্ক্যামের নিউজটা টিভিতেও চলছিল, আর সেখান থেকে সে জানতে পারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা তাদের শিকার খুঁজে, আর এরপরে ওভারসিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, আর সাথে সাথে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই কল সেন্টারের পেছনে বড় একজন বস রয়েছে, যে এসব কিছু পরিচালনা করে। আর তারা ধারণা করছে লোকাল পুলিশ অফিসার এবং পলিটিশিয়ানরা এদের সাথে মিলিত রয়েছে, যার ফলে তাদের ধরা এতটাও সহজ নয়। এদিকে সুনীল আবারও ডেমিকে কল করে। ডেমি তাকে বলে পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করতে রাজি নয়। তারা যদি সেই কল সেন্টারের পুরোপুরি ঠিকানাটা পায় তাহলেই তারা কিছু করতে পারবে, তার আগে নয়। কিন্তু সুনীল বলে এখান থেকে তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। ডেমি বলে তুমি যদি সেই কল সেন্টারের ব্যাপারে তাকে আরও ইনফরমেশন দেওয়া হয় তাহলে অবশ্যই সে কিছু করবে, সে তাকে প্রমিস করছে। ডেমি সুনীলকে পুলিশ অফিসার বেনির ফ্যাক্স নাম্বার দিয়ে দেয়। এদিকে চাইল্ড লয়ের অফিসাররা এসে ডেমির বাচ্চাদেরকে নিজেদের কাছে নিয়ে নেয়, কারণ ডেমি সেই বাচ্চাগুলোকে একটা লন্ড্রিতে রেখেছিল, যেটা চাইল্ড লয়ের বিপক্ষে। সেখানকার অফিসার ডেমিকে বলে তার অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত বাচ্চারা তাদের কাস্টডিতেই থাকবে। ডেমি প্রচণ্ড রিকোয়েস্ট করে, আর নিজের অবস্থা দেখে নিজেরই কান্না পাচ্ছিল। একমাত্র সন্তানগুলোই তার আশার আলো হয়ে তার কাছে ছিল, কিন্তু সেগুলোকেও নিয়ে নেওয়া হলো। সে কাঁদতে শুরু করে। এদিকে চুনমিন ডেমিকে বলে শুধুমাত্র সেই স্ক্যামারদের ধরতে পারলেই সে তার টাকা ফেরত পাবে এবং অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই কুইন্টন শহরে যে স্ক্যামারদের ধরা এতটাও সহজ নয়। উজিন বলে সেই কুইন্টন শহরে তার এক কাজিন থাকে। এটা শুনে ডেমি অনেক খুশি হয়ে যায়, আর সে বলতে থাকে তার সেই কাজিন যদি তাদের সাহায্য করে তাহলে তারা সেই স্ক্যামারদের ধরতে পারবে। উজিন তাদের বলে যে স্ক্যামারদের পুলিশ ধরতে পারেনি তাদের তুমি কি করে ধরবে। চুনমিন এবং ডেমি তারা বলে মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। ডেমি বলে তারা যেয়ে সেখানে স্ক্যামারদের খুঁজে বের করবে আর পুলিশদের খবর দেবে, বাকি কাজ পুলিশরা করবে। এছাড়াও সেই স্ক্যামারদের ধরতে পারলে $1,00,000 পুরস্কারের ঘোষণা দেয়া আছে, সেটাও পাওয়া যাবে। অবশেষে ডিমির অবস্থা দেখে উজিন রাজি হয়ে যায়। এরপরেই তারা তাদের অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে সেই কুইন্টং শহরে নেক্সট ফ্লাইটেই চলে আসে। এয়ারপোর্টে উজিনের কাজিন রিজিন তাদের পিক আপ করার জন্য নিয়ে আসে। রিজেনের নিজের ট্যাক্সি ছিল, যার ফলে সেই কল সেন্টারটা খুঁজে বের করতে তাদের সুবিধা হবে। কিন্তু তাদের কাছে শুধুমাত্র অর্ধেক অ্যাড্রেস ছিল, যার ফলে সেই কল সেন্টারটা খুঁজে বের করতে যেয়ে তারা অনেক বেশি ঝামেলায় পড়ে। এদিকে সুনীলের এই কল সেন্টারের প্রমাণগুলো সেই ফ্যাক্স নাম্বারে পাঠাতে হলে একটা মোবাইল দরকার, কিন্তু এখানে মোবাইল আনা অ্যালাউড ছিল না। কিন্তু সুনীলের একটা মোবাইল লাগবে, সেটা কিভাবে জোগাড় করা যায় সেটা টেনশনেই সে ক্যান্টিনে বসেছিল। ঠিক তখনই সেখানে মোটা একটা ছেলে মিশো নামের একটি ছেলের সাথে মারামারি করতে থাকে। এই মেশো হচ্ছে সেই ছেলেটি যার পা ভেঙে ফেলা হয়েছিল, আর মোটা ছেলেটি মেশোকে মারধর করছিল, যেটা সুনীল একেবারেই দেখতে পারছিল না। এই জন্য সে মোটা ছেলেটাকে বাধা দিতে শুরু করে, কিন্তু সেই ছেলেটা সুনীলকেও মারধর করে। আর এই সুযোগে মেশো আর সুনীলের একটা বন্ধুত্ব হয়ে যায়। সেখানে সুনীল জানতে পারে মেশোকেও চাকরির লোভে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, আর এরপরে জীবনের সাথে সে যুদ্ধ করে না পেরে এখন সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছে। এছাড়া সে এটাও জানতে পারে এখানে টাকার বিনিময়ে সবকিছু পাওয়া যায়। এরপরে সুনীল সেই কল সেন্টারের ম্যানেজারকে টাকা দেয় এবং তার বিশ্বাস অর্জন করে। সে বলে ফ্রি সময়ে সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আসলে কল সেন্টারের কাজ করতে করতে সে একেবারে হতাশ হয়ে পড়েছে, বোরিং হয়ে গেছে। এরপরে ম্যানেজার সুনীলকে সেই কল সেন্টারের ছেলেগুলোর উপরে নজর রাখার দায়িত্ব দেয়, আর সেই সুযোগে সুনীল সেই মোটা ছেলেটাকে মারধর করে প্রতিশোধ নেয়ার জন্য। কারণ এই ছেলেটা কল সেন্টারের বাকি ছেলেদের বুলি করত, আর সুযোগ বুঝে সুনীল প্রতিশোধ নিয়েছে। অন্যদিকে বেচারা সেই ছেলেটা কিছু বলতেও পারছিল না। এদিকে সেই কাজের জন্য সুনীলকে একটা ফোন দেওয়া হয়। সুনীল সেই ফোনের মাধ্যমে কল সেন্টারের বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকে, ছবি তুলতে থাকে। এছাড়া এই কাজের জন্য সুনীলকে বিভিন্ন রুমে যাওয়ার পারমিশনও দেওয়া হয়। আর এর ফলে সুনীল একদিন প্রমাণ পেয়ে যায়। সেই কল সেন্টারের ট্রানজ্যাকশন ডিপোজিটের একটা লিস্ট পেয়ে যায়, সেটারও ফটো সে নিয়ে নেয়। কিন্তু সেই ফটোগুলো যখনই সে সেই ফ্যাক্স নাম্বারে পাঠাতে যাবে সে দেখতে পায় সেখানে নেটওয়ার্কই নেই। তার মানে এই ফোন পাওয়া আর না পাওয়া একই কথা। সে প্রচণ্ড রেগে যায়। এদিকে কল সেন্টার খুঁজতে খুঁজতে তারা চারজন হতাশ হয়ে পড়েছিল, কিন্তু ডেমি এখনও আশা ছাড়েনি। তারা সবাই বলছিল যে কল সেন্টার খুঁজে পাচ্ছে না তারা। এই চক্করে তাদের 4 দিন চলে গেছে, তাই এখন তাদের নিজের দেশে ফিরে যাওয়াটাই ভালো। কিন্তু ডেমি চাচ্ছিল না এত দূর এসে হাল ছেড়ে দিতে। সে বলে অবশ্যই সে খুঁজে পাবে এই কল সেন্টার, কিন্তু বাকিরা ভাবছিল যে ডেমিকে হয়তোবা সুনীল বোকা বানিয়েছে।
এদিকে সেই কল সেন্টারের ম্যানেজার বাকি লোকদের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমরা এত কষ্ট করে টাকা আনি আর সেই সব টাকা বিগ বস নিয়ে যায়। আমাদের তাদের সাথে কথা বলতে হবে যাতে আমাদের মুনাফাটা আরো বাড়িয়ে দেয়। অন্যদিকে হিডেন ক্যামেরার মাধ্যমে এবং স্পিকারের মাধ্যমে বিগ বস এই কথাগুলো শুনছিল। বিগ বস তার লোকদের বলে এই কল সেন্টার বন্ধ করার সময় এসে গেছে। এদিকে এয়ারপোর্ট থেকে নতুন ছেলেদের নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় সুনীলকে। সুনীল সেই ছেলেগুলোকে দেখে তার মায়া হয়, কারণ এই ছেলেগুলো কত স্বপ্ন নিয়ে সেখানে এসেছে আর একটু পরেই তারা নরকের মধ্যে ফেসে যাবে। সেই ছেলেগুলোকে সেখানে নিয়ে আসার পরপরই তাদের মারধর করতে শুরু করে। এতে কল সেন্টারের লোকগুলো একটু ব্যস্ত হয়ে পড়ে। আর এই ফাঁকে সুনীল কম্পিউটার রুমে চলে আসে, যেখানে নেটওয়ার্ক পাওয়া যেত। আর সেই কম্পিউটারগুলোর মাধ্যমে সেই ছবিগুলো সে ফ্যাক্স করতে চাইছিল। সেটার কাজ শুরুও করে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে মেশো। মেশোকে চুপ করিয়ে ফেলে সুনীল। বলে, আমাদের দুজনের এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা বের করছি আমি। ফটোগুলো আপলোড হতে অনেক সময় নিচ্ছিল। তখনই দেখতে পায় সেখানে একটি ছেলে এসে সুপারভাইজারকে টাকা দেয় এবং কম্পিউটার ইউজ করার অনুমতি চায়। সুপারভাইজার সেটা দিয়েও দেয়। সুনীল ভাবতে থাকে সেই ছেলেটা যদি কম্পিউটার রুমে আসে তার মুখোশ খুলে যাবে। তাই সে মেশোকে রিকোয়েস্ট করে যেন সে কিছু করে। মেশো অনেক বুদ্ধি খাটিয়ে সেই ছেলেটিকে বারবার সেখানে আটকে ফেলার চেষ্টা করছিল। আর অবশেষে ফটোগুলো আপলোড হয়ে যায়। সেই ফটোগুলো ডেমির রেফারেন্স দিয়ে বেনিকে পাঠানো হয়েছিল। এই ফটোগুলো দেখে সাইবার ক্রাইম অফিসাররা হতবাক হয়ে যায়, কারণ সেখানে কল সেন্টারের প্রমাণসহ ট্রানজ্যাকশন ডিপোজিটের প্রমাণও ছিল। এগুলো দেখে ঘুম চলে যায় সাইবার ক্রাইম অফিসারদের। বেনি বলতে থাকে, এই ইনফরমার হচ্ছে ডেমির লোক, যেখানে ডেমিকেও ঠকানো হয়েছিল, তাই ডেমিকেও তার প্রয়োজন। এদিকে দেখা যায় এরা 4 জন 5 দিন হয়ে গেছে, এখনও সেই কল সেন্টারের খোঁজ পাচ্ছিল না। এতে তারা একেবারে হতাশ হয়ে যায়। ঠিক তখনই পুলিশ অফিসার বেনি ডেমিকে কল করে। বেনি যখন জানতে পারে ডেমি সেই কল সেন্টার খোঁজার জন্য চায়না এসেছে, সে অবাক হয়ে যায়। বেনি বলে, সুনীল তাকে অনেকগুলো ফটো পাঠিয়েছে যেখানে কল সেন্টারের অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু কল সেন্টারটা কোথায় সেটা সে জানে না, যার ফলে পুলিশ এখানে রেড করতে পারছে না। আর এই স্ক্যামে টোটাল $17 মিলিয়ন স্ক্যাম করা হয়েছে। এছাড়া 3000-এর বেশি ভিকটিম রয়েছে। এগুলো শুনে তারা হতবাক হয়ে যায়। বেনি ডেমিকে সেই কল সেন্টারের সব ইনফরমেশন অর্থাৎ ছবিগুলো তাকে পাঠিয়ে দেয়। পুলিশ যেহেতু এই কেসটা নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছিল, তাই সেই 4 জন মহিলাই অনেক খুশি হয়ে যায়। তাদের ভেতরে আবারও আশা এবং উদ্দীপনা চলে আসে। সেই ছবি দেখে কল সেন্টারের বিল্ডিংটা খুঁজতে শুরু করে, আর অবশেষে সেটা তারা খুঁজেও পেয়ে যায়। কিন্তু সেই কল সেন্টারটা পুরোপুরি একটা মার্কেটের মধ্যে ছিল, যার ফলে হুটহাট করে কোনো ইনফরমেশন নেওয়া যাচ্ছিল না। ডেমি নিশ্চিত হতে চাইছিল, এই জন্য ফ্যাক্সে যে সুনীলের ফটোটা ছিল সেটা দিয়ে সে মেলাতে চায়। আর তখনই সেখানে সুনীলকে দেখতে পায়। তখন ডেমির সাথে সাথেই পুলিশ অফিসার বেনিকে সেই কল সেন্টারের লোকেশনটা অর্থাৎ অ্যাড্রেসটা পাঠিয়ে দেয়। ডেমির পরের উদ্দেশ্য ছিল সুনীলের সাথে কথা বলা। সে দেখতে পায় সেই কল সেন্টারের সামনে অনেকগুলো টেলার্স বসেছিল। সেখানে ডেমি নিজের দোকান লাগিয়ে দেয় আর নিজের পরিচয় দেওয়ার জন্য সেখানে একটা বোর্ড লাগায়। আর বোর্ডের ভেতরে সেই ইংলিশ ওয়ার্ডগুলো দেখে যেগুলো সুনীল তাকে পাঠিয়েছিল। পরদিনই যখন সুনীল বাইরে আসে, ডেমি তাকে সেই বোর্ড দেখে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে আড়াল থেকে। এইদিকে বোর্ডের সেই ওয়ার্ডগুলো দেখে সুনীল ডেমিকে চিনে ফেলে। পুলিশ অফিসার বেনি এদিকে তার চিফকে সেই কল সেন্টারের অ্যাড্রেসটা দেখায় এবং তাকে চায়না যে অপারেশন করার জন্য অনুমতি চায়। পরের দিনই সুনীল নিজের শার্ট সেলাই করার জন্য নিচে চলে আসে ডেমির কাছে। কিন্তু সমস্যা হলো সুনীলের সাথে কল সেন্টারের আরও একটা ছেলে এসেছিল, যার ফলে উজিন সেখানে সেই ছেলেটিকে কফি খাওয়ার জন্য অন্যত্র নিয়ে যায়। এরপরে ডেমি সুনীলকে নিজের ফোনটা দেয় আর বলে এই ফোনটা দিয়ে সে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। ওয়াশরুমে যাওয়ার পরে সুনীল যখন সেই ফোনটা খোলে, সে দেখতে পায় ফোনের পেছনে একটা চিঠি রয়েছে। আর সেই চিঠির মাধ্যমে সে লিখেছে যে পুলিশ অফিসার বেনি চায়নায় আসছে আর সে চায়নার পুলিশদের সাথে যোগাযোগ করবে এবং কল সেন্টারে রেড করবে। কিন্তু যখন এই কল সেন্টারে বিগ বস আসবে, তখন যেন সাথে সাথে সুনীল ডেমিকে ইনফরমেশন দেয়, কারণ পুলিশ অফিসার বেনি বিগ বস যখন কল সেন্টারে থাকবে তখনই রেড করবে এবং তাকে সহ সবাইকে অ্যারেস্ট করবে। এদিকে পুলিশ অফিসার বেনি ডেমিকে কল করে আর বলে আজকে রাতের মধ্যেই তারা চায়নায় চলে আসছে। কিন্তু সে আসার আগে ডেমি যেন কোনো কিছু না করে, নিজে থেকে কোনো কিছু করতে যেন বিপদ ডেকে না আনে। এদিকে সেই কল সেন্টারের ম্যানেজার সব লোকদের সাথে কথা বলছিল, কারণ আজকে বিগ বস আসবে এবং আজকেই তারা নিজেদের টাকা বাড়ানোর জন্য বিগ বসের সাথে কথা বলবে। সুনীল যখনই তাদের কাছ থেকে জানতে পারে তখনই সে ওয়াশরুমে চলে যায় এবং ডেমিকে মেসেজ করে।
ডেমি এবং তার সাথীরা সুনীলের মেসেজ পেয়ে অ্যালার্ট হয়ে যায়। কল সেন্টারের সামনে তারা গাড়িতে লুকিয়ে থাকে। ঠিক তখনই দুইটা ভ্যান আসে। সেখান থেকে কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে নামে এবং কল সেন্টারের ছেলেদের উপরে হামলা করে বসে। দুই পক্ষের মধ্যে মারামারির সংঘর্ষ হয়। সুনীল একটা টেবিলের নিচে যেয়ে লুকিয়ে পড়ে। সুনীল যখনই তার মোবাইলটা বের করে ভিডিও করতে যাবে, একজন গুন্ডা সুনীলকে টেনে বের করে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এদিকে ডেমি বুঝতে পারে উপরে নিশ্চয়ই কোনো গরমিল হয়েছে। ঠিক তখনই একটা গাড়িতে বিগ বস সেখানে চলে আসে। তখনই ডেমি সেই কল সেন্টারে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তার সাথীরা বলে, নিজেকে কোনো কিছু ভেবো না, হিরো ভেবো না, ওরা তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। ঠিক তখনই ডেমি দেখতে পায় কল সেন্টারের সব কম্পিউটারগুলো একটা ভ্যানে পড়ছে। তখনই ডেমি বুঝতে পেরে যায় এই কল সেন্টারের জিনিসগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মেশো ড্রাগ নিয়ে ওয়াশরুমে পড়েছিল, যার ফলে সে বেঁচে যায়। সেখান থেকে যখন সে বের হয়ে আসে, বিগ বসের কথা সে লুকিয়ে শুনতে পায়, যেখানে বিগ বস তার লোকদের বলছিল পুলিশ ইনফরমারদের থেকে সে আগেই খবর পেয়েছে যে আজ রাতেই পুলিশ কল সেন্টারে রেড করবে। এই জন্য সে আগেভাগে সব ব্যবস্থা করে ফেলেছে। আর এমনিতেও বিগ বস এই কল সেন্টার তার রাখত না, কারণ এখানকার লোকরা তার কাছ থেকে টাকা বেশি চাচ্ছিল। এই জন্য সবকিছু নিয়ে সে এখান থেকে আজকেই পালিয়ে যাবে। অন্যদিকে কল সেন্টারের ভেতরে আহত সুনীলকে মেশো খুঁজে পায়। এদিকে ডেমিকে কল করে পুলিশ অফিসার বেনি আর বলে তারা এয়ারপোর্টে পৌঁছে গেছে। ডেমি তাকে সবকিছু খুলে বলে। আর তখনই ডেমি দেখতে পায় বিগ বস সেখানে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এখন ডেমি বুঝতে পারে না সে কল সেন্টারে যাবে না সে বিগ বসের পিছু করবে। অবশেষে গাড়ি নিয়ে সে বিগ বসের পিছু করতে থাকে। ঠিক তখনই তার সামনে চলে আসে মেসো আহত সুনীলকে নিয়ে। তাড়াতাড়ি তারা অ্যাম্বুলেন্সে কল করে। এদিকে সুনীল ওই সময়েও ডেমিকে তার মোবাইলটা দেয় আর বলে এই মোবাইলের ভেতরে বিগ বসের কথা রেকর্ড করা রয়েছে। সুনীল তার কাছে ক্ষমা চায় আর বলে না চাইতেও সে অনেক মানুষকে ঠকিয়েছে। ডেমি সেই মোবাইলটা ওপেন করতে দেখতে পায় সেখানে বিগ বসের ভিডিও ছিল, কিন্তু মোবাইলটা যেহেতু মাঝখান দিয়ে ভেঙে গিয়েছিল তাই বিগ বসের মুখটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। কিন্তু সেই ভিডিওর কথা থেকে ডেমি বুঝতে পারে বিগ বস একটু পরে ওয়াংজো এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাবে। এদিকে কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে অ্যাম্বুলেন্স আর পুলিশ চলে আসে। ডেমি উজিনকে সেখানে রেখে আর সুনীলকে হসপিটালে পাঠিয়ে দিয়ে সে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পুলিশ অফিসার বেনি সেখানে চলে আসে, কিন্তু সে চায়না জানত না। এই জন্য চাইনিজ পুলিশদের সাথে সে কথা বলতে পারছিল না। উজিন তাকে সাহায্য করে। আর সেই পুলিশদের কাছ থেকে তারা জানতে পারে এই কল সেন্টারকে শুধু স্ক্যামের জন্য নয়, বরং ড্রাগসের গোডাউন হিসেবেও ব্যবহার করা হতো, কিন্তু এখান থেকে সবাই পালিয়ে গেছে। তখনই পুলিশ চিফ বেনিকে কল করে আর বলে যেহেতু আসল অপরাধী পালিয়ে গেছে তাই সেখানে থেকে যেন সে সময় নষ্ট না করে। কিন্তু তখনই বেনি অন্য একটা ইনফরমেশন পায়, সেটা হচ্ছে সে বিগ বস এয়ারপোর্টের মাধ্যমে পালিয়ে যাচ্ছে। বেনি লোকাল পুলিশদের সাথে কথা বলে এবং তাদের বোঝায় এবং কনভিন্স করে এয়ারপোর্টে যাওয়ার জন্য। এদিকে ডেমি এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু এয়ারপোর্টে এত এত লোকের মধ্যে বিগ বসকে খুঁজে বের করাটা সহজ ছিল না। তখনই সে চারপাশে খুঁজতে থাকে। হঠাৎ করেই তার চোখ পড়ে একজন লোকের উপরে। তার ঘড়ি দেখার স্টাইলটা নজর কাড়ে ডেমির, কারণ ভিডিওতে যে বিগ বস ছিল সেও একই রকমভাবে ঘড়ি দেখত। ডেমি বুঝে যায় এই বিগ বস। ডেমি এবং তার সাথী সেই বিগ বসের পিছু করতে থাকে, তার উপরে নজর রাখতে থাকে। কিন্তু সেই বিগ বস অর্থাৎ জিনপিন এটা বুঝে যায়। সে তাদের সামনে এসে বসে আর জিজ্ঞেস করে তোমরা আমাকে ফলো কেন করছো। ডেমি তাকে সরাসরি বলে আমি তোমার স্ক্যামের জন্য $32,000 হারিয়েছি। জিনপিং হাসে আর বলে মাত্র $32,000 জন্য তুমি কোরিয়া থেকে চায়না এসেছো। সে সাথে সাথে তার ব্যাগ থেকে $1,00,000 তাকে দিয়ে দেয় আর বলে এই টাকা নাও আর এখান থেকে চলে যাও এখনই, আর নয়তোবা আমি তোমাকে এখানেই মেরে ফেলব। জিনপিন সেখান থেকে চলে যায়। চুনমিন ডেমিকে বলে আমরা আমাদের টাকা পেয়ে গেছি, এখন আর লড়াই করে লাভ কি, চলো চলে যাই। কিন্তু ডেমি নিয়েছিল অন্য সিদ্ধান্ত। সে জিনপিনের টাকাগুলো তার মুখের উপরেই ছুঁড়ে মারে আর বলে তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে লুট করেছিলে। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজেই যেতে দেব, যাতে তুমি উৎসাহ পেয়ে আমার মতো আরও অসহায় মানুষকে স্ক্যাম করতে পারো? আমি সেটা হতে দেব না। এতে প্রচণ্ড রেগে যায় জিনপিন। ডেমি তাকে বলে তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। এতে জিনপিন ডেমিকে ওয়াশরুমে নিয়ে যায় আর প্রচণ্ড মারধর করে। কিন্তু ডেমি এত মার খাওয়ার পরেও হার মানে না। এদিকে জিনপিনের ফ্লাইটের সময় হয়ে যায়, তাই আহত ডেমিকে ওয়াশরুমে রেখেই সে চলে আসে। কিন্তু আসার সময় হঠাৎ করে জিনপিনের তার পাসপোর্টের কথা মনে পড়ে আর সে দেখতে পায় তার পাসপোর্টটা তার কাছে নেই। জিনপিন বুঝতে পারে যে যখন সে ডেমিকে মারধর করছিল ওই সময়ে হয়তোবা ডেমি তার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে গিয়েছিল।
ওয়াশরুমে আসার পরে জিনপিন দেখতে পায় ডেমি তার পাসপোর্টের মেইন পেজটা ছিঁড়ে খেয়ে ফেলে। এতে আরও প্রচণ্ড রেগে যায় জিনপিন, তাকে আরও মারধর করতে শুরু করে। ডেমি বলে, তুমি মানুষদের কাঁদিয়েছ, আমি তোমাকে কাঁদিয়েছি। জিনপিন কথা শুনে আবারও মারতে শুরু করে। একটা সময় ডেমির গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে পুলিশ চলে আসে ওয়াশরুমে। পুলিশ জিনপিনকে অ্যারেস্ট করে। এদিকে ডেমিকে আহত অবস্থায় দেখে বেনি জিনপিনকে মারে। সাধারণ একজন মহিলা ডেমি, কিন্তু সে তার প্রতিশোধ নিয়েছিল। প্রতারণার শিকার হয় স্ক্যামারকে ধরেছিল। যে স্ক্যামারকে পুলিশ এতদিন ধরতে পারেনি, সেই স্ক্যামারকে মাত্র 2 মাসে ধরেছিল ডেমি। এদিকে সময়মতো সুনীলকে হসপিটালে নিয়ে আসায় সেও বেঁচে যায়, আর সুনীল পুলিশকে সবকিছু বলে দেয়। এদিকে জিনপিনের উকিল ডেমিকে টাকা দিয়ে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডেমি রাজি হয় না আর বলে, এই টাকা তো তোমার বসের নয় যেটা তুমি আমাকে দিতে চাইছো। এই টাকাটা সেসব ভিকটিমদের যাদের তোমরা ঠকিয়েছ। তোমার বস যখন 20 বছর জেলে থাকবে তখন সে বুঝতে পারবে প্রতারণা করার পরিণাম কি। ডেমি হয়তো তার টাকা ফেরত পায়নি, যে প্রতিশোধ নিয়েছিল সেটা তার ভেতরে মানসিক শান্তি এনে দেয়। এরপরেই তার বাচ্চারা তাকে কল করে, যেখানে তারা তার জন্য অপেক্ষা করছিল কেক কাটার জন্য, কারণ আজকে ডেমির বার্থডে ছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।